চলুন আজ আমরা ডুব দিই এমন একটা লেখার গভীরে যেখানে আছে শুধু একাকিত্ব আর একরাশ না বলা কথা। বোঝার চেষ্টা করা যাক কি বলতে চায় এই একাকীর হৃদয়টা। লেখাটার শুরুতেই দেখুন কি জবরদস্ত একটা প্রশ্ন। আচ্ছা, তুমি আমার কথা ভাবো, মানে আমি যেরকম তোমাকে মিস করি সেরকম? খুব সহজ, তাই না? কিন্তু এই একটা লাইনেই যেন পুরো লেখার সুরটা ঠিক করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যেন লেখক তার মনের দরজায় খুলে দিচ্ছেন আমাদের জন্য। তো লেখকের মনে এত গভীর ভাবনাগুলো আসছে কোত্থেকে? আসলে এর শুরুটা হয় একটা খুব সাধারণ কিন্তু ভীষণ একা একটা মুহূর্ত থেকে। চলুন আমরাও একটু সেই মুহূর্তটা অনুভব করার চেষ্টা করি। ভাবুন একবার দৃশ্যটা। চারিদিকে সবাই হইচই করছে, বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছে, সবার মনে প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দ। আর ঠিক সেই ভিড়ের মাঝখানে লেখক একদম একা দাঁড়িয়ে। এই যে একটা কন্ট্রাস্ট, এটাই কিন্তু তার একাকিত্বের অনুভূতিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, কেন তিনি একা? লেখক নিজেই এর উত্তর দিচ্ছেন। বলছেন, আমার ফ্যামিলি আর 10টা ছেলের ফ্যামিলির মতো না। এই একটা লাইনেই কিন্তু লুকিয়ে আছে তার বিচ্ছিন্নতার কারণ। তার মনে গেঁথে যাওয়া একটা গভীর অনুভূতি যে তার জীবনটা অন্যদের মতো সহজ বা স্বাভাবিক না। তাহলে এই যে এত কষ্ট, এই যে একাকিত্ব, এর শিকড়টা কোথায়? চলুন এবার একটু লেখকের অতীতে যাওয়া যাক, কারণ তার আজকের এই অবস্থার পেছনে জড়িয়ে আছে কিছু পুরনো বেদনাদায়ক ঘটনা। এই জায়গাটা খুব মন দিয়ে খেয়াল করুন। এখানে একটা প্যাটার্ন বা একটা ধারা স্পষ্ট হয়ে উঠছে। দেখুন, ছোটবেলায় মাকে হারানো, তারপর প্রাইমারি স্কুলে বেস্ট ফ্রেন্ডকে হারানো, আর এখন এখন ভয় পাচ্ছেন এই বিশেষ মানুষটিকে হারানোর। মনে হচ্ছে যেন হারানোর এই চক্রটা তার পিছুই ছাড়ছে না। আর এই যে বারবার আপনজনকে হারানোর যন্ত্রণা, ঠিক সেখান থেকেই আসছে এই প্রশ্নটা, কেন আমি সবাইকে হারাই? এটা কোনো সাধারণ প্রশ্ন নয়, এটা একটা আর্তনাদ, বুকের ভেতর জমে থাকা গভীর কষ্টের একটা বহির্প্রকাশ। এতক্ষণ আমরা লেখকের কষ্ট, তার অতীত নিয়ে কথা বললাম। এবার আসা যাক গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেই না বলা অনুভূতি যা এক নির্দিষ্ট মানুষকে ঘিরে তৈরি হয়েছে কিন্তু কখনো প্রকাশ করা হয়ে ওঠেনি। এখানে আমরা একটা অদ্ভুত দ্বন্দ্ব দেখতে পাই। একদিকে সমাজের একটা অলিখিত নিয়ম বা প্রত্যাশা যে মেয়েরা চায় ছেলেরাই আগে বলুক, আর অন্যদিকে লেখকের বাস্তবতাটা দেখুন। কষ্টটা বুকে চেপে রাখা ছাড়া তার আর কিছুই করার নেই। কি এক অসহায় অবস্থা, তাই না? আর এখানেই তৈরি হয় একটা মিসকমিউনিকেশন বা ছিন্ন সংযোগের অনুভূতি। লেখকের মনে হচ্ছে তিনি যে কিছু একটা বলতে চান, তার এই আকুতিটা অন্যদিকের মানুষটা বুঝতেই পারছে না বা হয়তো খেয়ালই করছে না। আর সবচেয়ে অবাক করা বা বলা ভালো, সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? এই যে এত তীব্র একটা অনুভূতি, এটা এমন একজনের জন্য যার নামটাও লেখক জানেন না, শুধু চেনেন তার মুখটা, তার হাসিটা। এই পরিচয়হীনতা ব্যাপারটাকে আরও অনেক বেশি করুণ করে তুলেছে। ওকে, এবার আমরা লেখাটার এমন একটা অংশে ঢুকছি যেখানে লেখকের আবেগগুলো আর স্থির নেই। তার মনের ভেতরে সেই আকাঙ্ক্ষাটা এখন একটা মরিয়া অনুসন্ধানে পরিণত হচ্ছে। লেখকের মনের ভেতর যেন একটা ঝড় শুরু হয়ে গেছে। একের পর এক প্রশ্ন আসছে, আর এই প্রশ্নগুলোই তার অস্থিরতাকে ফুটিয়ে তুলছে। প্রথম প্রশ্ন, আমি তোমাকে কোথায় পাব? এরপর দেখুন প্রশ্নটা আরও মরিয়া, আরও তীব্র হয়ে উঠছে। কোথায় খুঁজব তোমায়? প্রশ্নচিহ্নের সংখ্যাগুলো খেয়াল করেছেন? এ থেকে বোঝা যায় লেখক কতটা দিশেহারা। আর এখন প্রশ্নটা আর শুধু সেই নির্দিষ্ট মানুষটাকে নিয়ে নেই, এটা এখন আরও বড় হয়ে গেছে। একটা সার্বজনীন আর্তনাদ, কেন সবাই আমাকে কষ্ট দেয়? আর এরপরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত, লেখকের আবেগের একেবারে তলানিতে পৌঁছে যাওয়া একটা ঘোষণা, একটা চিৎকার, কেউ তো আমাকে ভালোবাসে না। এ তীব্র আবেগের পর লেখক কিভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছেন, চলুন লেখার শেষ অংশে যাওয়া যাক, যেখানে তিনি বিশ্বাস আর ভাগ্যের মধ্যে একটা পথ খোঁজার চেষ্টা করছেন। এই স্লাইডটা লেখকের ভেতরের লড়াইটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। দেখুন, একদিকে তার মন, তার বিশ্বাস বলছে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, হয়তো এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু তার হৃদয় তো কোনো যুক্তি মানতে চাইছে না। এরপর আসে এক ধরনের শান্ত আত্মসমর্পণ, একটা মেনে নেওয়া।
লেখক বলছেন তুমিও আমার জীবনে স্পেশাল হয়ে থাকবে। মানে ফলাফল যাই হোক, এই অনুভূতিটা, এই মানুষটা তার জীবনের সবসময়ই একটা বিশেষ জায়গা নিয়ে থাকবে। আর লেখাটা শেষ হচ্ছে এই একটা মর্মস্পর্শী প্রশ্ন দিয়ে, একটা অমীমাংসিত প্রশ্ন। আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি কি আমার জন্য দাঁড়াবে না? এই যে আশা আর হতাশার দোলাচলে ভরা আকুতি, এটাই কিন্তু আমাদের একটা গভীর ভাবনার মধ্যে ফেলে দিয়ে যায়।